সফল মানুষ এবং ব্যর্থ মানুষ দুইজনেরই কিন্তু লক্ষ্য বা গোল একই থাকে। অলিম্পিকে সোনাজয়ী এবং যে সবার শেষে দৌড়েছে দুজনেই সোনা জিততে চেয়েছিল। তাহলে পার্থক্যটা কোথায়? জেমস ক্লিয়ার বলেন, গোলস আর ফর লুজার্স, সিস্টেমস আর ফর উইনার্স। লক্ষ্য ঠিক করা কেন আপনাকে ব্যর্থ করছে, আজ সেটাই জানাব। স্বাগতম জানাচ্ছি বুক এক্সপ্লোরারে। আমি বুলবুল। আজ আমরা জেমস ক্লিয়ারের যুগান্তকারী বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে এমনভাবে আলোচনা করব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। এটি কেবল একটি বইয়ের সামারি নয়, এটি আপনার জীবন পরিবর্তনের একটি কমপ্লিট ব্লুপ্রিন্ট বা মাস্টার ক্লাস। শুরুতেই একটা গল্প বলি, যেটা এই বইয়ের মূল ভিত্তি। এই গল্পটা গ্রেট ব্রিটেনের প্রফেশনাল সাইক্লিং টিমের। ১৯০৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় ১০০ বছর ধরে ব্রিটিশ সাইক্লিং টিমের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। এই ১০০ বছরে তারা অলিম্পিকে মাত্র একটি গোল্ড মেডেল জিতেছিল। আর পৃথিবীর সবচেয়ে বড় সাইক্লিং ইভেন্ট ট্যুর ডি ফ্রান্সে তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে ১১০ বছরে কোনো ব্রিটিশ সাইক্লিস্ট এই রেস জিততে পারেনি। তাদের পারফরম্যান্স এতটাই জঘন্য ছিল যে ইউরোপের এক বিখ্যাত সাইকেল প্রস্তুতকারক কোম্পানি তাদের কাছে সাইকেল বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছিল, পাছে তাদের ব্র্যান্ডের বদনাম হয়ে যায়। কিন্তু ২০০৩ সালে সবকিছু বদলে গেল। ব্রিটিশ সাইক্লিং সংস্থা ডেভ ব্রেইলসফোর্ড নামে এক নতুন পারফরম্যান্স ডিরেক্টর নিয়োগ দিল। ডেভ অন্য কোচদের মতো ছিলেন না, তার একটা অদ্ভুত দর্শন ছিল, যাকে তিনি বলতেন দ্য অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস। সহজ বাংলায় এর মানে হল সবকিছুর মধ্যে খুব সামান্য বা ক্ষুদ্র উন্নতির খোঁজ করা। ডেভ বিশ্বাস করতেন, আপনি যদি সাইক্লিংয়ের সাথে জড়িত প্রতিটি বিষয়কে আলাদা আলাদা করে দেখেন এবং প্রতিটি বিষয়ে মাত্র ১% উন্নতি করতে পারেন, তবে সব মিলিয়ে সেটা বিশাল এক পরিবর্তন আনবে। তিনি এবং তার টিম খুব সাধারণ কিছু কাজ শুরু করলেন, যেমন সাইকেলের সিটগুলো যেন একটু বেশি আরামদায়ক হয় সেজন্য নতুন ডিজাইন করলেন। টায়ারগুলো যেন মাটি ভালোভাবে আঁকড়ে ধরে সেজন্য অ্যালকোহল দিয়ে টায়ার ঘষে নিলেন। রাইডাররা যাতে পেশি গরম রাখতে পারে সেজন্য ইলেকট্রিক্যালি হিটেড প্যান্ট পরার ব্যবস্থা করলেন। কিন্তু ডেভ এখানেই থামলেন না। তিনি এমন কিছু জায়গায় ১% পরিবর্তন আনলেন যা কেউ কল্পনাও করেনি। তিনি ডাক্তার নিয়ে এসে রাইডারদের শেখালেন কিভাবে ঠিকমতো হাত ধুতে হয় যাতে তাদের ঠান্ডা বা ফ্লু কম লাগে। তিনি পরীক্ষা করে দেখলেন কোন ধরনের বালিশে ঘুমোলে রাইডারদের ঘুম সবচেয়ে ভালো হয় এবং সেই বালিশ তাদের প্রত্যেকের হোটেলের রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। এমনকি তারা তাদের টিম ট্রাকের ভেতরটা সম্পূর্ণ সাদা রং করে দিলেন যাতে ধূলিকণা জমলে সহজেই চোখে পড়ে এবং রাইডারদের সাইকেল নোংরা না হয়। এই ছোট ছোট ১% পরিবর্তনগুলো, যা দেখে মনে হচ্ছিল কোনো কাজেই আসবে না, সেগুলোই জাদুর মতো কাজ করল। মাত্র ৫ বছর পর ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ব্রিটিশ সাইক্লিং টিম রোড এবং ট্র্যাক সাইক্লিং ইভেন্টের ৬০% গোল্ড মেডেল জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিল। আর ২০১২ সালের লন্ডন অলিম্পিকে তারা ৯টি অলিম্পিক রেকর্ড এবং ৭টি বিশ্ব রেকর্ড করল। যেই টিমকে কেউ সাইকেল দিতে চাইত না, সেই টিম ৬ বছরে ৫ বার ট্যুর ডি ফ্রান্স জিতল। এখন প্রশ্ন হল, সাধারণ থেকে অসাধারণ হওয়ার এই যাত্রায় আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা সবসময় ভাবি বড় সাফল্যের জন্য বড় কোনো পদক্ষেপ নিতে হয়। আমরা ভাবি জীবন বদলাতে হলে বিশাল কোনো বিপ্লব ঘটাতে হবে। কিন্তু জেমস ক্লিয়ার বলছেন, উন্নতি ১% পরিবর্তনের সমষ্টি। গাণিতিকভাবে যদি বলি, আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র ১% উন্নত করতে পারেন, তবে ১ বছর বা ৩৬৫ দিন পর আপনি বর্তমানের চেয়ে ৩৭ গুণ বেশি উন্নত হবেন। 1.01 to the power of 365 is equal to 37.78। অন্যদিকে আপনি যদি প্রতিদিন ১% করে খারাপ হন বা অলসতা করেন, তবে ১ বছর পর আপনি প্রায় শূন্যের কোঠায় নেমে যাবেন। 0.99 to the power of 365 is equal to 0.03। শুরুর দিকে এই ছোট পরিবর্তনগুলো নজরেই পড়ে না। আপনি আজ জিমে গেলেন, আয়নায় দেখলেন শরীর বদলায়নি। আপনি আজ স্বাস্থ্যকর খাবার খেলেন, ওজন কমেনি। আজ ১ ঘন্টা বই পড়লেন, আপনি জ্ঞানী হয়ে যাননি। আমরা ফলাফল দেখি না, তাই হাল ছেড়ে দিই এবং আগের রুটিনে ফিরে যাই। কিন্তু সমস্যাটা আমাদের চেষ্টায় নয়, সমস্যাটা আমাদের লক্ষ্য বা গোল ভিত্তিক চিন্তাভাবনায়। আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো, আমরা সবসময় গোল বা লক্ষ্যের উপর অতিরিক্ত গুরুত্ব দিই। আমাকে পরীক্ষায় ফার্স্ট হতে হবে, আমাকে ১০ কেজি ওজন কমাতে হবে, আমাকে কোটিপতি হতে হবে। জেমস ক্লিয়ার এই বইতে ৪টি কারণ দেখিয়েছেন কেন লক্ষ্যের উপর ফোকাস করা আসলে আপনাকে ব্যর্থ করে দিচ্ছে। প্রথমত, উইনার্স অ্যান্ড লুজার্স হ্যাভ দ্য সেম গোলস, অর্থাৎ বিজেতা এবং বিজিত দুজনেরই লক্ষ্য একই থাকে। ইন্টারভিউ বোর্ডে সব প্রার্থীই চাকরিটা চায়,
অলিম্পিকে সবাই সোনা জিততে চায়। যদি লক্ষ্যই সাফল্যের কারণ হতো তাহলে সবাই সফল হতো। পার্থক্যটা লক্ষ্যে নয়, পার্থক্যটা সেই সিস্টেমে যা বিজেতারা অনুসরণ করে। দ্বিতীয়ত, অ্যাচিভিং আ গোল ইজ অনলি আ মোমেন্টারি চেঞ্জ। ধরুন আপনার ঘর অগোছালো, আপনি লক্ষ্য ঠিক করলেন ঘর পরিষ্কার করবেন, অনেক কষ্ট করে ঘর পরিষ্কার করলেন, আপনার লক্ষ্য পূরণ হলো। কিন্তু যদি আপনার অগোছালো থাকার অভ্যাস বা সিস্টেম পরিবর্তন না হয়, তবে 3 দিন পর ঘর আবার নোংরা হবে। লক্ষ্য কেবল ক্ষণস্থায়ী ফলাফল দেয়, কিন্তু সিস্টেম দীর্ঘমেয়াদী সমাধান দেয়। তৃতীয়ত, গোলস আর অ্যাট অডস উইথ লং টার্ম প্রগ্রেস। লক্ষ্য যখন পূরণ হয়ে যায় তখন কি হয়? ধরুন আপনি ম্যারাথন দৌড়াবেন বলে ঠিক করলেন। যেদিন রেস শেষ হলো সেদিন থেকে আপনার দৌড়ানোও বন্ধ হয়ে গেল, কারণ আপনার মোটিভেশন ছিল শুধু ওই ফিনিশ লাইন পর্যন্ত। কিন্তু অ্যাটমিক হ্যাবিটস বা সিস্টেমের উদ্দেশ্য কোনো ফিনিশ লাইন ক্রস করা নয়, এর উদ্দেশ্য হলো খেলা চালিয়ে যাওয়া। তাই আপনি যদি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী পরিবর্তন চান, তাহলে আপনাকে লক্ষ্যের কথা ভুলে যেতে হবে এবং সিস্টেমের প্রেমে পড়তে হবে। গোল বা লক্ষ্য হলো আপনি কোথায় যেতে চান, আর সিস্টেম হলো আপনি কিভাবে সেখানে যাবেন। এখন প্রশ্ন হলো, আমরা বুঝলাম লক্ষ্য কাজ করে না, সিস্টেম কাজ করে, কিন্তু এই সিস্টেম আসলে কিভাবে কাজ করে? কেন আমরা ভালো অভ্যাস শুরু করেও ধরে রাখতে পারি না? এর পেছনে একটি মনস্তাত্ত্বিক কারণ আছে যা আমাদের আইডেন্টিটি বা পরিচয়ের সাথে যুক্ত। চলুন ভিডিওর পরের অংশে আমরা দেখি কিভাবে আসলে আমাদের মনের গভীর থেকে পরিবর্তন শুরু করতে হয়। ভিডিওর এই পর্যায়ে আমরা অভ্যাসের সবচেয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা আগের অংশে দেখলাম যে গোল বা লক্ষ্যের চেয়ে সিস্টেম বেশি জরুরি। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা ভালো সিস্টেম তৈরি করেও সেটা ধরে রাখতে পারি না? কেন আমরা 1 সপ্তাহ জিমে যাওয়ার পর আর বিছানা থেকে উঠতে পারি না? এর উত্তর লুকিয়ে আছে পরিবর্তনের 3টি স্তরে। জেমস ক্লিয়ার এই বিষয়টিকে একটি পেঁয়াজের সাথে তুলনা করেছেন। একটি পেঁয়াজের যেমন একাধিক স্তর বা লেয়ার থাকে, আমাদের আচরণের পরিবর্তনেরও 3টি স্তর আছে। প্রথম বা বাইরের স্তরটি হলো আউটকামস বা ফলাফল। এটি হলো আপনি যা পেতে চান, যেমন ওজন কমানো, বই প্রকাশ করা বা চ্যাম্পিয়নশিপ জেতা। আমাদের বেশিরভাগ লক্ষ্য বা গোল এই স্তরের সাথে সম্পর্কিত। দ্বিতীয় বা মাঝখানের স্তরটি হলো প্রসেসেস বা প্রক্রিয়া। এটি হলো আপনি যা করেন, যেমন জিমে নতুন রুটিন মেনে চলা বা পড়ার টেবিলে মনোযোগ বাড়ানোর জন্য ফোন দূরে রাখা। আমাদের অভ্যাসের সিস্টেমগুলো এই স্তরের অন্তর্গত। তৃতীয় এবং সবচেয়ে ভেতরের বা গভীর স্তরটি হলো আইডেন্টিটি বা পরিচয়। এটি হলো আপনি যা বিশ্বাস করেন। আপনার বিশ্বদৃষ্টি, আপনার নিজের সম্পর্কে ধারণা, আপনার বিচার বিবেচনা সবই এই স্তরে থাকে। এখন আসল সমস্যাটা কোথায় জানেন? আমাদের বেশিরভাগ মানুষ যখন কোনো কিছু পরিবর্তন করার চেষ্টা করি, আমরা ভুল দিক থেকে শুরু করি। আমরা আউটকাম বেসড হ্যাবিটস বা ফলাফল কেন্দ্রিক অভ্যাসের উপর ফোকাস করি। আমরা ভাবি, আমি চিকন হতে চাই, ফলাফল, তাই আমি ডায়েট করব, প্রক্রিয়া। কিন্তু স্থায়ী পরিবর্তনের জন্য আমাদের উল্টো দিক থেকে শুরু করতে হবে। আমাদের আইডেন্টিটি বেসড হ্যাবিটস বা পরিচয় ভিত্তিক অভ্যাস করতে হবে। অর্থাৎ আমি কি পেতে চাই তার বদলে ফোকাস করতে হবে আমি কেমন মানুষ হতে চাই। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন 2 জন মানুষ সিগারেট ছাড়ার চেষ্টা করছে। আপনি প্রথম জনকে সিগারেট অফার করলেন। সে বলল, না ধন্যবাদ, আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি। আমি শুনতে খুব পজিটিভ মনে হচ্ছে, তাই না? কিন্তু খেয়াল করুন, এই লোকটা এখনও নিজেকে একজন ধূমপায়ী মনে করে, যে কিনা ধূমপান ছাড়ার চেষ্টা করছে। সে বিশ্বাস করে তার আসল পরিচয় ধূমপায়ী, কিন্তু সে সাময়িকভাবে অন্য কিছু করার চেষ্টা করছে। যখনই সে চাপে পড়বে, তার পুরনো পরিচয় আবার ফিরে আসবে। এবার দ্বিতীয় জনকে অফার করা হলো। সে বলল, না ধন্যবাদ, আমি ধূমপান করি না। পার্থক্যটা বুঝতে পারছেন? ছোট্ট একটা বাক্য, কিন্তু এটি তার পরিচয় বদলে দিয়েছে। সে আর সিগারেট ছাড়ার চেষ্টা করছে না, সে এখন এমন একজন মানুষ যে সিগারেট খায় না। সিগারেট খাওয়া তার বর্তমান পরিচয়ের অংশ নয়। গবেষণায় দেখা গেছে, যখন আপনার আচরণ এবং আপনার পরিচয় একে অপরের সাথে মিলে যায়, তখন আর অভ্যাস ধরে রাখতে আর কষ্ট হয় না। আপনি যদি নিজেকে বলেন, আমি ম্যারাথন দৌড়াতে চাই, তবে একদিন বৃষ্টি হলে আপনি দৌড়াবেন না। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন, আমি একজন দৌড়বিদ, আই এম আ রানার, তবে বৃষ্টি বা রোদ কোনো ব্যাপার না, কারণ দৌড়বিদরা দৌড়াবেই, এটাই তাদের কাজ। আমাদের জীবনে ব্যর্থতার মূল কারণ হলো আইডেন্টিটি কনফ্লিক্ট বা পরিচয়ের দ্বন্দ্ব। আপনি যতই টাকা জমানোর সিস্টেম বা প্রসেস ফলো করুন না কেন, যদি আপনার মনের গভীরে বিশ্বাস থাকে যে আমি টাকা খরচ করে ফেলি বা আমি আসলে অগোছালো, তবে কোনোদিন আপনি ধনী হতে পারবেন না, কারণ আপনার অবচেতন মন সবসময় আপনাকে আপনার পুরনো পরিচয়ের দিকেই টেনে নিয়ে যাবে। তাহলে সমাধান কি? সমাধান হলো ট্রু বিহেভিয়ার চেঞ্জ ইজ আইডেন্টিটি চেঞ্জ। আসল পরিবর্তন হলো নিজের পরিচয় বদলে ফেলা। আপনি ততক্ষণ পর্যন্ত কোনো অভ্যাসের সাথে লেগে থাকতে পারবেন না যতক্ষণ না সেটা আপনার জীবনের অংশ হয়ে যাচ্ছে। বই পড়াটা লক্ষ্য নয়, লক্ষ্য হলো পাঠক হওয়া। ম্যারাথন দৌড়ানো লক্ষ্য নয়, লক্ষ্য হলো দৌড়বিদ হওয়া। বই লেখা লক্ষ্য নয়, লক্ষ্য হলো লেখক হওয়া। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে নিজের ভেতরের এই পরিচয় বা বিশ্বাস বদলাবেন? হঠাৎ করে আয়নার সামনে দাঁড়িয়ে আমি খুব ফিট বললেই কি এটা বিশ্বাসযোগ্য হবে? না।
জেমস ক্লিয়ার বলছেন বিশ্বাস বদলানোর জন্য আপনার প্রমাণ দরকার, আর এখানেই অ্যাটমিক হ্যাবিটস বা ক্ষুদ্র অভ্যাসের শক্তি কাজে লাগে। আইডেন্টিটি শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ এসেনশিটাস বিং এবং আইডেন্টিটেম রিপিটেডলি থেকে, অর্থাৎ আক্ষরিক অর্থে আপনার আইডেন্টিটি বা পরিচয় হলো আপনার পুনরাবৃত্ত সত্তা। আপনি বারবার যা করেন আপনি তাই। আপনি যতবার জিমে যান আপনি নিজেকে ভোট দিচ্ছেন যে আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ। আপনি যতবার একটা প্যারাগ্রাফ লিখছেন আপনি ভোট দিচ্ছেন আমি একজন লেখক। আপনি যতবার অন্যের কথা মনোযোগ দিয়ে শুনছেন আপনি ভোট দিচ্ছেন আমি একজন ভালো শ্রোতা। প্রতিটি ছোট অ্যাকশন বা কাজ হলো আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিত্বের পক্ষে একটি করে ভোট। একটা নির্বাচনে জিততে যেমন 100% ভোটের দরকার হয় না, কেবল মেজরিটি বা বেশিরভাগ ভোট দরকার হয়, তেমনি নিজেকে বদলাতেও আপনার নিখুঁত হওয়ার দরকার নেই। আপনার কেবল খারাপ অভ্যাসের চেয়ে ভালো অভ্যাসের পক্ষে কিছু ভোট বেশি থাকতে হবে। তাই পরিবর্তন আনার জন্য জেমস ক্লিয়ারের এই সহজ 2 ধাপের ফর্মুলাটি মনে রাখুন। 1. ঠিক করুন আপনি কেমন মানুষ হতে চান। 2. ছোট ছোট জয়ের মাধ্যমে নিজের কাছে নিজেকে প্রমাণ করুন। রাফি, আমাদের গল্পের সেই চরিত্র, সে প্রথম ঠিক করল সে একজন স্বাস্থ্যবান মানুষ হতে চায়। এরপর সে নিজেকে জিজ্ঞেস করল একজন স্বাস্থ্যবান মানুষ আজ লাঞ্চে কী খাবে। সে কি এখন লিফটে উঠবে নাকি সিঁড়ি দিয়ে যাবে। যখনই সে সিঁড়ি দিয়ে উঠল সে তার নতুন পরিচয়ের বাক্সে একটা ভোট দিল। এভাবেই তার আত্মবিশ্বাস তৈরি হলো। সে আর ভাবছে না যে তার 10 কেজি ওজন কমাতে হবে, সে ভাবছে সে একজন স্বাস্থ্যবান মানুষ হিসেবে আচরণ করবে। বন্ধুরা, একবার যখন আপনি আপনার পরিচয় বদলে ফেলতে পারবেন তখন অভ্যাসগুলো আর জোর করে পালন করতে হবে না, সেগুলো স্বাভাবিকভাবেই আসবে। কিন্তু এই পরিচয় বদলানোর জন্য আমাদের দরকার সঠিক অ্যাকশন বা কাজ, আর সেই কাজগুলো সহজ করার জন্য জেমস ক্লিয়ার 4টি অসাধারণ সূত্র দিয়েছেন, যাকে বলা হয় দ্য 4 লজ অফ বিহেভিয়ার চেঞ্জ। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে আমাদের মস্তিষ্ক কোনো অভ্যাস তৈরি করে এবং সেই 4টি সূত্র ব্যবহার করে কিভাবে আমরা যে কোনো বাজে অভ্যাস ভাঙতে পারি এবং ভালো অভ্যাস করতে পারি। এটি একটি সাইকোলজিক্যাল ব্লুপ্রিন্ট যা আপনার মস্তিষ্ককে হ্যাক করতে সাহায্য করবে। আমরা জানলাম যে পরিচয় বা আইডেন্টিটি বদলানোই আসল লক্ষ্য। কিন্তু আমাদের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে? কেন আমরা কিছু কাজ অটোমেটিক্যালি করি আর কিছু কাজ করতে গেলে পাহাড় সমান আলসেমি লাগে? এর উত্তর পেতে আমাদের 1898 সালে ফিরে যেতে হবে। মনোবিজ্ঞানী এডওয়ার্ড থর্নডাইক একটি বিখ্যাত পরীক্ষা করেছিলেন। তিনি কিছু বিড়ালকে একটি পাজল বক্স বা ধাঁধার বাক্সের ভেতর আটকে রেখেছিলেন। বাক্সের বাইরে রাখা ছিল এক বাটি খাবার। বিড়ালগুলো খাবার পাওয়ার জন্য মরিয়া হয়ে লাফালাফি করত, কিন্তু বক্স খোলার একটি নির্দিষ্ট উপায় ছিল। হয়তো একটি লিভারে চাপ দিতে হবে অথবা কোনো দড়ি ধরে টান দিতে হবে। শুরুতে বিড়ালগুলো এলোমেলো চেষ্টা করত, কিন্তু যখনই তারা দুর্ঘটনাবশত সঠিক লিভারে চাপ দিত দরজা খুলে যেত এবং তারা খাবার বা রিওয়ার্ড পেত। থর্নডাইক লক্ষ্য করলেন বারবার এই পরীক্ষাটি করার পর বিড়ালগুলো আর এলোমেলো লাফালাফি করছে না। তারা বাক্সে ঢোকা মাত্রই সরাসরি লিভারে চাপ দিচ্ছে এবং খাবার খাচ্ছে। অর্থাৎ তাদের মস্তিষ্ক শিখে গেছে লিভারে চাপ দেওয়া ইকুয়াল টু খাবার পাওয়া। এভাবেই আমাদের অভ্যাস তৈরি হয়। আমাদের মস্তিষ্ক সবসময় শক্তি বা এনার্জি বাঁচাতে চায়। যখন সে দেখে কোনো নির্দিষ্ট কাজ করলে ভালো কোনো ফলাফল বা রিওয়ার্ড পাওয়া যায়, তখন সে ওই কাজটিকে অটোমেটিক মোডে বা অভ্যাসে পরিণত করে নেয়, যাতে পরের বার আর ভাবতে না হয়। জেমস ক্লিয়ার এই প্রক্রিয়াটিকে 4টে ধাপে ভাগ করেছেন, যাকে বলা হয় দ্য হ্যাবিট লুপ। এই 4টে ধাপ হল: 1. কিউ বা সংকেত। এটি আপনার মস্তিষ্ককে কাজ শুরু করার নোটিশ দেয়, যেমন ফোনের নোটিফিকেশন সাউন্ড। 2. ক্রেভিং বা আকাঙ্ক্ষা। এটি হলো সেই মোটিভেশন যা আপনাকে কাজটা করতে বাধ্য করে, যেমন নোটিফিকেশন শুনে আপনার মনে কৌতূহল জাগে কে মেসেজ দিল। 3. রেসপন্স বা প্রতিক্রিয়া। এটি হলো আসল কাজ বা হ্যাবিট, যেমন আপনি ফোন হাতে নিলেন এবং মেসেজ চেক করলেন। 4. রিওয়ার্ড বা পুরস্কার। এটি হলো সেই সন্তুষ্টি যা আপনি কাজ শেষে পান, যেমন মেসেজ পড়ে আপনার কৌতূহল মিটল বা ভালো লাগল। এই লুপটি আমাদের জীবনে প্রতিনিয়ত চলছে। অন্ধকার ঘর দেখা, কিউ; দেখার ইচ্ছা, ক্রেভিং; সুইচ অন করা, রেসপন্স; আলো পাওয়া, রিওয়ার্ড। এখন আপনি যদি কোনো ভালো অভ্যাস গড়তে চান বা খারাপ অভ্যাস ভাঙতে চান, তবে আপনাকে এই 4টে ধাপের উপর ভিত্তি করে 4টি সূত্র বা দ্য 4 লজ অফ বিহেভিয়ার চেঞ্জ ব্যবহার করতে হবে। সূত্রগুলি হল: 1. মেক ইট অবভিয়াস বা এটাকে স্পষ্ট বা দৃশ্যমান করুন। 2. মেক ইট অ্যাট্রাক্টিভ
এটাকে আকর্ষণীয় করুন। 3. মেক ইট ইজি, এটাকে সহজ করুন। 4. মেক ইট স্যাটিসফাইং বা আনন্দদায়ক বা সন্তোষজনক করুন। আর খারাপ অভ্যাস ভাঙার জন্য ঠিক এর উল্টোটা করতে হবে। মেক ইট ইনভিজিবল, আনঅ্যাট্রাকটিভ, ডিফিকাল্ট এবং আনস্যাটিসফাইং। চলুন আজ আমরা প্রথম সূত্র মেক ইট অবভিয়াস বা এটাকে দৃশ্যমান করুন নিয়ে গভীরভাবে আলোচনা করি। অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে আমরা কি করছি তা খেয়ালই করি না। আপনি সকালে উঠে দাঁত মাজেন বা জুতার ফিতে বাঁধেন, এগুলো করার সময় আপনার মস্তিষ্ক ঘুমিয়ে থাকে। তাই নতুন কিছু শুরু করার আগে আমাদের বর্তমান অভ্যাসের প্রতি সচেতন হতে হবে। এই সচেতনতা বাড়ানোর জন্য জাপানি রেলওয়ে একটি চমৎকার পদ্ধতি আছে, যার নাম পয়েন্টিং অ্যান্ড কলিং। আপনি যদি জাপানে ট্রেনে চড়েন, দেখবেন ট্রেন ড্রাইভাররা প্রতিটি সিগন্যাল স্পিড মিটার বা টাইম টেবিলের দিকে আঙুল দিয়ে ইশারা করছেন এবং মুখে জোরে জোরে বলছেন সিগন্যাল ইজ গ্রিন বা স্পিড 80 কিলোমিটার। কেন তারা এমন পাগলামি করেন? কারণ যখন তারা আঙুল দিয়ে দেখছেন এবং মুখে বলছেন, তখন তাদের মস্তিষ্ক সম্পূর্ণ সচেতন থাকে। এই পদ্ধতির ফলে জাপানি রেলওয়েতে ভুলের হার 85% কমে গেছে। আপনার জীবনে এর শিক্ষা কি? আপনি যদি আপনার বদ অভ্যাসগুলো ধরতে চান বা ভালো অভ্যাস গড়তে চান, আপনাকেও পয়েন্টিং এবং কলিং করতে হবে। একে বলা হয় হ্যাবিট স্কোর কার্ড। আপনার সারাদিনের কাজের তালিকা করুন এবং দেখুন কোনটা ভালো কোনটা খারাপ। ধরুন আপনি ওজন কমাতে চান কিন্তু কুকিজ খেয়ে ফেলছেন। খাবার সময় জোরে বলুন, আমি এখন এই কুকিজটি খাব, কিন্তু এটি আমার স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং এটি আমার ওজন বাড়াবে। যখন আপনি কোনো কাজকে অবচেতন থেকে সচেতন মনে নিয়ে আসেন, তখন সেই বাজে অভ্যাস চালিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। সচেতন হওয়ার পর নতুন অভ্যাস গড়ার সবচেয়ে শক্তিশালী টুল হল ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। 2001 সালে গ্রেট ব্রিটেনে 248 জন মানুষের উপর একটি পরীক্ষা করা হয়েছিল, যারা ব্যায়াম করতে চাইছিল। প্রথম গ্রুপকে বলা হলো কেবল ব্যায়াম করতে। দ্বিতীয় গ্রুপকে ব্যায়ামের উপকারিতা সম্পর্কে মোটিভেশনাল স্পিচ দেওয়া হলো। তৃতীয় গ্রুপকে বলা হলো একটি নির্দিষ্ট বাক্য পূরণ করতে। আগামী সপ্তাহে আমি অমুক দিনে অমুক সময় অমুক জায়গায় 20 মিনিট ব্যায়াম করব। ফলাফল চমকে দেওয়ার মতো। প্রথম এবং দ্বিতীয় গ্রুপে মাত্র 35 থেকে 38 জন মানুষ ব্যায়াম করেছিল, অর্থাৎ মোটিভেশন খুব একটা কাজে আসেনি। কিন্তু তৃতীয় গ্রুপে 91 জন মানুষ ব্যায়াম করেছিল। আমরা অনেকেই বলি আমি ভালো খাওয়া শুরু করব বা আমি বই পড়ব, কিন্তু আমরা কখন এবং কোথায় করব তা বলি না। এই ভাষা কথাই আমাদের অলস করে দেয়। তাই আজ থেকে আর ভাষা কথা নয়, নির্দিষ্ট করে লিখুন, আমি আগামীকাল সকাল 7টায় আমার পড়ার টেবিলে বসে 20 মিনিট ইংরেজি শিখব। সময় এবং স্থান নির্দিষ্ট থাকলে আপনার মস্তিষ্ক অজুহাত দেওয়ার সুযোগ পায় না। 1 নম্বর সূত্রের অধীনে আরেকটি সুপার পাওয়ার হল হ্যাবিট স্ট্যাকিং। ফরাসি দার্শনিক ডেনিস ডিডেরও একবার একটি নতুন গাউন বা পোশাক উপহার পেয়েছিলেন, কিন্তু সেই সুন্দর পোশাকটি পরার পর তিনি দেখলেন তার ঘরের বাকি আসবাবপত্র খুব পুরনো এবং বাজে দেখাচ্ছে। তাই তিনি নতুন পোশাকের সাথে মিলিয়ে নতুন কার্পেট কিনলেন, তারপর নতুন চেয়ার, তারপর নতুন আয়না। একটার কারণে আরেকটা কেনার এই প্রবণতাকে বলা হয় ডিডেরো এফেক্ট। আমরা এই এফেক্টকে ভালো কাজে লাগাতে পারি। আপনি আপনার বর্তমান কোনো অভ্যাসের সাথে নতুন অভ্যাসটি জুড়ে দিন। এর ফর্মুলা হল আফটার কারেন্ট হ্যাবিট আই উইল ডু নিউ হ্যাবিট। উদাহরণ, আমি সকালে কফি খাওয়ার পর 1 মিনিট মেডিটেশন করব। আমি অফিস থেকে ফিরে জুতো খোলার সাথে সাথে জিমের কাপড় পরব। হ্যাবিট স্ট্যাকিংয়ের মাধ্যমে আপনি আপনার মস্তিষ্কে একটি নিউরাল পাথওয়ে তৈরি করে দেন, যা পুরনো কাজের সাথে নতুন কাজকে লিঙ্ক করে দেয়। এবং সবশেষে প্রথম সূত্রের সবচেয়ে বড় অংশ হল এনভায়রনমেন্ট ডিজাইন বা পরিবেশ ডিজাইন। মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দৃষ্টিশক্তি বা ভিশন সবচেয়ে শক্তিশালী। আমাদের মস্তিষ্কের প্রায় অর্ধেক অংশই দৃশ্যমান বস্তু প্রসেস করার কাজে ব্যস্ত থাকে। তাই আপনি যা দেখেন তা আপনার অভ্যাসকে নিয়ন্ত্রণ করে। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের ডাক্তার অ্যান থর্নডাইক একবার হাসপাতালের ক্যাফেটেরিয়ার পরিবেশ পরিবর্তন করে দিলেন। তিনি কাউকে কিছু না বলে ক্যাশ কাউন্টার এবং খাওয়ার টেবিলের পাশে সোডা বা কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি পানির বোতল রেখে দিলেন।
আগে কেবল সোডা পাওয়া যেত, এখন পানিও চোখের সামনে রাখা হলো। পরের 3 মাসে দেখা গেল সোডা বিক্রি 11% কমে গেছে এবং পানির বিক্রি 25% বেড়ে গেছে। কেউ কাউকে মোটিভেশন দেয়নি, কেবল পরিবেশ পরিবর্তন করা হয়েছিল। মেক ইট অবভিয়াস, পানি চোখের সামনে ছিল, তাই পানি খেয়েছে। আপনি যদি গিটার বাজাতে চান, গিটারটি আলমারিতে রাখবেন না, বসার ঘরের মাঝখানে রাখুন। যদি পানি বেশি খেতে চান, পানির বোতল ভর্তি করে টেবিলের সামনে রাখুন। যদি বই পড়তে চান, বালিশের ওপর বই রেখে দিন। আমরা প্রায়শই ভাবি আমাদের মোটিভেশনের অভাব, কিন্তু আসলে আমাদের অভাব থাকে ক্ল্যারিটি বা স্পষ্টতার। পরিবেশকে এমনভাবে সাজান যেন ভালো অভ্যাসগুলো চোখে পড়ে, অবভিয়াস, আর খারাপ অভ্যাসগুলো অদৃশ্য হয়ে যায়। যদি আপনি মোবাইল আসক্তি কমাতে চান, তবে পড়ার সময় ফোনটি অন্য ঘরে রেখে আসুন। চোখের আড়াল মানেই মনের আড়াল। বন্ধুরা, আমরা আমাদের অভ্যাসের সংকেত বা কিউকে কিভাবে দৃশ্যমান করতে হয় তা শিখলাম, কিন্তু সংকেত পেলেই কি আমরা কাজটা করব? না, কাজটা করার জন্য আমাদের মনের ভেতর তীব্র ইচ্ছা বা ক্রেভিং জাগতে হবে। ভিডিওর পরবর্তী অংশে আমরা দ্বিতীয় সূত্র মেক ইট অ্যাট্রাক্টিভ নিয়ে কথা বলবো, কিভাবে একটি কঠিন কাজকেও লোভনীয় করে তোলা যায়। স্বাগতম আবার। আমরা প্রথম সূত্রে শিখেছি কিভাবে কাজকে চোখের সামনে বা দৃশ্যমান করতে হয়, কিন্তু সমস্যা হলো কোনো কাজ চোখের সামনে থাকলেই যে আমরা সেটা করব তার কোনো গ্যারান্টি নেই। ধরুন আপনার পড়ার টেবিলে বই রাখা আছে, অবভিয়াস, কিন্তু আপনার মন পড়ে আছে ফেসবুকে। কেন? কারণ বই পড়ার চেয়ে ফেসবুক স্ক্রোল করা আমাদের কাছে বেশি অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয়। আমাদের মস্তিষ্ক লক্ষ বছর ধরে বিবর্তিত হয়েছে। আদিম যুগে মানুষের প্রধান লক্ষ্য ছিল খাবার ও নিরাপত্তা খোঁজা, কিন্তু আধুনিক যুগে আমরা এমন সব জিনিস তৈরি করেছি যা আমাদের আদিম মস্তিষ্ককে হ্যাক করে ফেলে। জেমস ক্লিয়ার একে বলেছেন সুপার নর্মাল স্টিমিউলাই। জাঙ্ক ফুড, সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, ভিডিও গেমস, এগুলো সব বাস্তবতা থেকে বাড়িয়ে তৈরি করা উত্তেজনা। প্রকৃতির কোথাও ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এত ক্যালোরি বা ভিডিও গেমের মতো এত কালারফুল রিওয়ার্ড নেই। ফলে আমাদের মস্তিষ্ক এই অস্বাভাবিক আকর্ষণের কাছে হার মেনে যায়। এর পেছনে মূল নায়ক হল ডোপামিন। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের একটি নিউরোট্রান্সমিটার, যা আমাদের কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে। মজার ব্যাপার হলো নিউরোসায়েন্টিস্টরা দেখেছেন ডোপামিন কেবল তখনই রিলিজ হয় না যখন আপনি আনন্দ পান, প্লেজার, বরং ডোপামিন সবচেয়ে বেশি রিলিজ হয় যখন আপনি আনন্দের প্রত্যাশা করেন, অ্যান্টিসিপেশন। জুয়ারি যখন বাজি জেতে তার চেয়ে বেশি ডোপামিন রিলিজ হয় যখন সে চাকা ঘুরতে দেখে। শিশু যখন ক্রিসমাসের উপহার খোলে তার চেয়ে বেশি উত্তেজনা কাজ করে উপহার খোলার ঠিক আগ মুহূর্তে। জেমস ক্লিয়ার বলেন, ইট ইজ দ্য অ্যান্টিসিপেশন অফ রিওয়ার্ড, নট দ্য ফুলফিলমেন্ট অফ ইট, দ্যাট গেটস আস টু টেক অ্যাকশন। তাই আমাদের ভালো অভ্যাসগুলোকে যদি টিকিয়ে রাখতে চাই, তবে সেগুলোকে ডোপামিন সমৃদ্ধ বা আকর্ষণীয় করতে হবে। এর জন্য সবচেয়ে কার্যকরী টেকনিক হল টেম্পটেশন বান্ডলিং। একটা চমৎকার গল্প বলি। আয়ারল্যান্ডের ডাবলিনে রোনান বায়ার্ন নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল। রোনানের দুটো জিনিস খুব প্রিয় ছিল, নেটফ্লিক্স দেখা এবং টিভি সিরিজ দেখা, কিন্তু সে জানত তার ব্যায়াম করা উচিত। সমস্যা হলো ব্যায়াম করতে তার মোটেও ভালো লাগত না। যেহেতু সে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, সে তার এক্সারসাইজ বাইক বা সাইকেলটিকে হ্যাক করল। সে একটি কম্পিউটার প্রোগ্রাম লিখল যা তার সাইকেলের সাথে ল্যাপটপকে কানেক্ট করে। সিস্টেমটা ছিল এমন, রোনান যতক্ষণ সাইকেল চালাবে এবং একটি নির্দিষ্ট স্পিড বজায় রাখবে, ততক্ষণই কেবল নেটফ্লিক্স চলবে। যদি সে প্যাডেল চালানো থামিয়ে দেয় বা স্পিড কমিয়ে দেয়, তবে ভিডিও পজ হয়ে যাবে। ভাবুন তো কি জিনিয়াস আইডিয়া! সে এমন একটি কাজ, নেটফ্লিক্স দেখা, যা সে করতে চায়, ওয়ান্ট, তার সাথে এমন একটি কাজ, ব্যায়াম করা, যা তার করা উচিত, নিড, এই দুটোকে একসাথে বেঁধে দিল। একেই বলে টেম্পটেশন বান্ডলিং। আপনিও এটা করতে পারেন। সূত্রটি হল only do what you love while doing what you need। উদাহরণ, আপনি যদি পডকাস্ট শুনতে বা গান শুনতে ভালোবাসেন, তবে নিজেকে কথা দিন, আমি কেবল তখনই পডকাস্ট শুনব যখন আমি ঘর ঝাড়ু দেব বা কাপড় ভাঁজ করব। 2, আমি কেবল জিমে ট্রেডমিলে হাঁটার সময়ই আমার প্রিয় টিভি শো দেখব। 3, আমি ম্যানিকিওর বা পেডিকিওর করাবো কেবল তখনই যখন আমি আমার জমে থাকা ইমেইলগুলোর রিপ্লাই ভেব। এভাবে আপনি আপনার কঠিন বা বোরিং কাজগুলোকে লোভনীয় করে তুলতে পারেন। অভ্যাসকে আকর্ষণীয় করার দ্বিতীয় উপায় হল সোশ্যাল নর্মস বা সমাজের প্রভাব কাজে লাগানো। মানুষ সামাজিক জীব, আমরা একা থাকতে চাই না, আমরা দলের অংশ হতে চাই। জেমস ক্লিয়ার বলেন, আমরা সাধারণত 3 ধরনের মানুষকে অনুকরণ করি। দ্য ক্লোজ, আমাদের ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুরা;
দ্য ম্যানি সমাজের মহাসংখ্যাগরিষ্ঠ মানুষ, দ্য ক্রাউড, দ্য পাওয়ারফুল যারা ক্ষমতাবান বা সফল। আপনার চারপাশে যদি এমন মানুষ থাকে যারা ফাস্ট ফুড খায় এবং অলস সময় কাটায়, তবে আপনার পক্ষে ডায়েট করা বা জিমে যাওয়া খুব কঠিন হবে, কারণ আপনি দলের বাইরে যেতে চাইবেন না। তাই ভালো অভ্যাস গড়ার সবচেয়ে সহজ উপায় হলো এমন একটি দলে যোগ দেওয়া যেখানে আপনার কাঙ্ক্ষিত আচরণটাই হলো সাধারণ আচরণ, নর্মাল বিহেভিয়ার। আপনি যদি বই পড়তে চান তবে বুক ক্লাবে যোগ দিন, সেখানে সবাই বই পড়ছে, তাই বই পড়াটাই সেখানে স্বাভাবিক। আপনি যদি ফিট হতে চান তবে এমন বন্ধুদের সাথে মিশুন যারা নিয়মিত দৌড়ায়, তখন দৌড়ানো আপনার কাছে আর কাজ মনে হবে না, মনে হবে এটাই তো সবাই করে। একা একা পরিবর্তন হওয়া কঠিন, কিন্তু দলগতভাবে পরিবর্তন হওয়া অনেক সহজ এবং আকর্ষণীয়। এখন প্রশ্ন হলো, খারাপ অভ্যাসগুলো কিভাবে ভাঙবেন? দ্বিতীয় সূত্রের উল্টোটা করুন, মেক ইট আনঅ্যাট্রাকটিভ, একে অনাকর্ষণীয় করুন। আমাদের যে কোনো অভ্যাসের মূলে থাকে একটি গভীর প্রয়োজন। কেউ সিগারেট খায় নিকোটিনের জন্য নয়, বরং স্ট্রেস কমানোর জন্য। কেউ ফেসবুকে পড়ে থাকে লাইকের জন্য নয়, বরং একাকিত্ব দূর করার জন্য বা কানেক্টেড থাকার জন্য। খারাপ অভ্যাস ভাঙার জন্য আপনাকে আপনার মাইন্ডসেট বা মানসিকতা রিফ্রেম করতে হবে। আমরা প্রায়ই বলি, আমাকে সকালে দৌড়াতে যেতে হবে, আই হ্যাভ টু রান। এই হ্যাভ টু বা হবে শব্দটাই আমাদের উপর বোঝা চাপিয়ে দেয়। এর বদলে বলুন, আমি সকালে দৌড়ানোর সুযোগ পাচ্ছি, আই গেট টু রান। এর মানে আমি সুস্থ আছি, আমার পা ঠিক আছে, আমি চাইলেই দৌড়াতে পারি। আমাকে বাচ্চার জন্য রান্না করতে হবে না, বলুন আমি আমার সন্তানকে নিজের হাতে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে পারছি। যখন আপনি ধূমপান বা মদ্যপানকে স্ট্রেস কমানোর উপায় হিসেবে না দেখে এটি আমার ফুসফুস নষ্ট করছে এবং আমাকে নিয়ন্ত্রণ করছে এভাবে দেখবেন, তখন সেটি আর আকর্ষণীয় মনে হবে না। অ্যালেন কার তার বিখ্যাত বই ইজি ওয়ে টু স্টপ স্মোকিংয়ে এই টেকনিকটি ব্যবহার করেছেন। তিনি ধূমপান কমানোর কথা বলেননি, তিনি ধূমপানের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বা ফিলিংসটাই বদলে দিয়েছেন, যাতে ধূমপান করাটা তাদের কাছে বোকামি এবং অনাকর্ষণীয় মনে হয়। বন্ধুরা, আমরা জানলাম কিভাবে কাজের প্রতি আকাঙ্ক্ষা বা ক্রেভিং বাড়াতে হয়, কিন্তু ইচ্ছা থাকলেই কি কাজ হয়? অনেক সময় আমরা খুব চাই জিমে যেতে, কিন্তু সোফা থেকে উঠতে পারি না, কারণ কাজটা আমাদের কাছে কঠিন মনে হয়। ভিডিওর পরবর্তী অংশে আমরা তৃতীয় সূত্র মেক ইট ইজি নিয়ে কথা বলবো, কিভাবে আলসেমিকে জয় করে যে কোনো কাজকে পানির মতো সহজ করা যায়। এবং বিশ্বাস করুন, তৃতীয় সূত্রের টেকনিকগুলো আপনার প্রোডাক্টিভিটি 10 গুণ বাড়িয়ে দেবে। স্বাগতম জানাচ্ছি পঞ্চম পর্বে। আমরা এখন জানি কিভাবে অভ্যাসকে দৃশ্যমান, অবভিয়াস এবং আকর্ষণীয় করতে হয়, কিন্তু এরপরও আমরা আটকে যাই। কেন? কারণ আমরা কাজটাকে অনেক বড় বা কঠিন মনে করি। আমাদের মস্তিষ্ক কঠিন কাজ করতে চায় না। তাই তৃতীয় এবং সবচেয়ে প্র্যাকটিক্যাল সূত্রটি হল মেক ইট ইজি বা একে সহজ করুন। শুরুতেই একটা দারুণ গল্প বলি। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি প্রফেসর জেরি ইউলসম্যান তার ক্লাসের ছাত্রছাত্রীদের দুটি গ্রুপে ভাগ করলেন। প্রথম গ্রুপের নাম দিলেন কোয়ান্টিটি গ্রুপ। তিনি বললেন, তোমাদের গ্রেড নির্ভর করবে তোমরা কয়টা ছবি তুলেছ তার উপর। যদি 100টা ছবি তোলো তবে এ পাবে, 90টা তুললে বি পাবে। ছবির মান কেমন হলো সেটা দেখার বিষয় না, শুধু সংখ্যাটা ম্যাটার করবে। দ্বিতীয় গ্রুপের নাম দিলেন কোয়ালিটি গ্রুপ। তিনি বললেন, তোমাদের সারা সেমিস্টারে মাত্র একটি ছবি জমা দিতে হবে, কিন্তু সেই ছবিটি হতে হবে নিখুঁত বা পারফেক্ট। যদি ছবিটি পারফেক্ট হয় তবেই তোমরা এ পাবে। সেমিস্টার শেষে প্রফেসর অবাক হয়ে দেখলেন ক্লাসের সেরা ছবিগুলো সব এসেছে কোয়ান্টিটি গ্রুপ থেকে। কিন্তু কেন? কারণ হলো কোয়ান্টিটি গ্রুপের ছাত্ররা সারা দিন ছবি তুলেছে, লাইটিং নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, ভুল করেছে এবং ভুল থেকে শিখেছে। তাদের দক্ষতা কাজের মাধ্যমে বেড়েছে। অন্যদিকে কোয়ালিটি গ্রুপের ছাত্ররা সারাদিন বসে বসে কেবল চিন্তা করেছে কিভাবে পারফেক্ট ছবি তোলা যায়, কোন অ্যাঙ্গেল ভালো হবে, কোন থিওরি অ্যাপ্লাই করবে। তারা কাজের চেয়ে পরিকল্পনা বেশি করেছে। দিন শেষে তাদের হাতে ছিল কেবল কিছু অপ্রমাণিত থিওরি এবং একটি গড়পড়তা ছবি। জেমস ক্লিয়ার এখান থেকে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষার একটি তুলে ধরেছেন, মোশন ভার্সেস অ্যাকশন। মোশন, গতিবিধি, হল পরিকল্পনা করা, স্ট্র্যাটেজি সাজানো বা শেখা। যেমন আপনি জিমে যাওয়ার জন্য কোন ডায়েট চার্ট ভালো সেটা খুঁজছেন, বা ইউটিউবে হাউ টু রাইট আ বুক লিখে সার্চ দিচ্ছেন। এগুলো দরকারি, কিন্তু এগুলো কোনো ফলাফল বা রেজাল্ট তৈরি করে না। অ্যাকশন, কাজ, হলো সরাসরি কাজটি করা। যেমন আপনি 10টা পুশ আপ দিলেন বা 1 পৃষ্ঠা লিখলেন, কেবল অ্যাকশনই ফলাফল আনে। আমরা কেন মোশনে আটকে থাকি? কেন আমরা সারা দিন শুধু পরিকল্পনা করি কিন্তু কাজ শুরু করি না? কারণ মোশনে থাকলে আমাদের মনে হয় আমরা উন্নতি করছি, কিন্তু আসলে আমরা ব্যর্থ হওয়ার ঝুঁকি এড়াচ্ছি। আপনি যতক্ষণ ডায়েট প্ল্যান খুঁজছেন ততক্ষণ আপনি ডায়েট ফেল করার ঝুঁকিতে নেই।
কিন্তু শুরু করলেই ফেল করার ভয় থাকে। ভলতিয়ার বলেছিলেন, দ্য বেস্ট ইজ দ্য এনিমি অফ দ্য গুড। পারফেক্ট হতে গিয়ে আমরা ভালো কাজটাও শুরু করি না। তাই জেমস ক্লিয়ারের উপদেশ হল, স্টপ ওয়েটিং ফর দ্য পারফেক্ট টাইম, জাস্ট স্টার্ট। আর শুরু করার জন্য কাজটাকে পানির মতো সহজ করতে হবে। মানুষের স্বভাব হল ল অফ লিস্ট এফর্ট মেনে চলা। আমরা সেই পথটাই বেছে নিই যেখানে শক্তি খরচ কম হয়। আপনার জিম যদি বাসা থেকে ২০ মিনিট দূরে হয় আপনি যাবেন না, কিন্তু যদি বাসার ভেতরেই ট্রেডমিল থাকে তবে সম্ভাবনা বাড়ে। তাই ভালো অভ্যাস গড়তে হলে ফ্রিকশন বা ঘর্ষণ কমাতে হবে। আপনি যদি জিমে যেতে চান, আগের রাতেই জিমের কাপড়, জুতো এবং পানির বোতল রেডি করে দরজার সামনে রাখুন। সকালে উঠে কাপড় খোঁজার আলসেমি যেন বাধা না হয়। যদি সালাদ বা ফল খেতে চান, বাজার থেকে এনে ধুয়ে কেটে বক্সে ভরে ফ্রিজের সামনে রাখুন, যাতে ক্ষুধা লাগলে চিপসের প্যাকেট খোলার চেয়ে ফল খাওয়া সহজ হয়। আর এর সবচেয়ে বড় হাতিয়ার হল দ্য 2-মিনিট রুল। এই রুলটি বলে, যে কোনো নতুন অভ্যাস শুরু করতে 2 মিনিটের বেশি সময় নেওয়া উচিত নয়। অনেকে ভাবে মাত্র 2 মিনিট পরে কি হবে, বা 2 মিনিট ব্যায়াম করে কি লাভ। জেমস ক্লিয়ার বলছেন, 2 মিনিট পড়ার উদ্দেশ্য আপনাকে জ্ঞানী বানানো নয়। 2 মিনিট ব্যায়ামের উদ্দেশ্য আপনাকে 6 প্যাক দেওয়া নয়। এর উদ্দেশ্য হল মাস্টার দি আর্ট অফ শোয়িং আপ। আপনি যদি প্রতিদিন জিমের দরজায় গিয়ে 2 মিনিট ব্যায়াম করে চলে আসেন, তবু আপনি সফল, কারণ আপনি সেই মানুষে পরিণত হচ্ছেন যে প্রতিদিন জিমে যায়। আইডেন্টিটি শিফট। প্রতি রাতে ঘুমানোর আগে 30 মিনিট বই পড়ব, এটা কঠিন। প্রতি রাতে 1 পৃষ্ঠা পড়ব, এটা সহজ। একবার যখন আপনি শুরু করে দেবেন স্টার্ট, তখন চালিয়ে যাওয়া সহজ। নিউটনের গতিসূত্র অনুযায়ী স্থির বস্তুকে সরাতে বেশি শক্তি লাগে, কিন্তু চলমান বস্তুকে গতিশীল রাখা সহজ। তাই হ্যাবিট তৈরি করুন 2 মিনিটের, তারপর সেটি অপটিমাইজ করুন। মনে রাখবেন, আ হ্যাবিট মাস্ট বি এস্টাবলিশড বিফোর ইট ক্যান বি ইমপ্রুভড। আগে অভ্যাস তৈরি করুন, তারপর উন্নতির চিন্তা। এখন আসুন খারাপ অভ্যাসের কথায়। খারাপ অভ্যাস ভাঙতে হলে 3য় সূত্রের উল্টোটা করুন, মেক ইট ডিফিকাল্ট, অর্থাৎ বাধা বা ফ্রিকশন বাড়িয়ে দিন। 1831 সাল বিখ্যাত ফরাসি লেখক ভিক্টর হিউগো এক মহাবিপদে পড়লেন। তার প্রকাশক তাকে আল্টিমেটাম দিল, আগামী 6 মাসের মধ্যে তাকে নতুন বই শেষ করতে হবে, না হলে বিশাল জরিমানা। কিন্তু হিউগো লিখছিলেন না, তিনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন আর ঘুরে বেড়াচ্ছিলেন। উপায় না দেখে হিউগো এক অদ্ভুত কাজ করলেন। তিনি তার আলমারির সব কাপড়-চোপড় একটি বড় সিন্দুকে তালাবন্ধ করে রাখলেন এবং চাবিটা তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বললেন, কাজ শেষ না হওয়া পর্যন্ত চাবি দেবে না। তার কাছে রইল কেবল একটি বড় শাল বা চাদর। এই চাদর পরে তো আর বাইরে আড্ডা দিতে যাওয়া যায় না। তাই বাধ্য হয়ে তিনি পড়ার টেবিলে বসলেন এবং ওই শীত ও বসন্তকালে লিখে শেষ করলেন তার বিখ্যাত উপন্যাস দ্য হাঞ্চব্যাক অফ নট্রডাম। একে বলা হয় কমিটমেন্ট ডিভাইস। আপনি বর্তমান মুহূর্তে এমন কিছু করুন যা ভবিষ্যতে আপনার খারাপ কাজ করাকে কঠিন করে দেয়। আপনি যদি সোশ্যাল মিডিয়া কমাতে চান, অ্যাপগুলো ডিলিট করে দিন। প্রতিবার লগ ইন করার ঝামেলা, ফ্রিকশন আপনাকে থামিয়ে দেবে। যদি টাকা জমানো কঠিন মনে হয়, অটোমেটিক সেভিংস চালু করুন। বেতন পাওয়ার সাথে সাথে টাকা আলাদা অ্যাকাউন্টে চলে যাবে। মূল কথা হলো, ভালো অভ্যাসের রাস্তার কাঁটাগুলো সরিয়ে ফেলুন, রিমুভ ফ্রিকশন, আর খারাপ অভ্যাসের রাস্তায় দেওয়াল তুলে দিন, ইনক্রিজ ফ্রিকশন। বন্ধুরা, আমরা কাজ শুরু করলাম, কিন্তু কাজটা কি আমরা আগামীকালও করব? অভ্যাস ধরে রাখার জন্য আমাদের মস্তিষ্কের দরকার তাৎক্ষণিক কোনো পুরস্কার বা ভালো লাগা। ভিডিওর পরবর্তী এবং শেষ লতে আমরা জানব 4th সূত্র, মেক ইট স্যাটিসফাইং, কিভাবে কাজের শেষে নিজেকে পুরস্কৃত করে অভ্যাসকে স্থায়ী করা যায়। স্বাগতম আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে। আমরা অভ্যাস শুরু করেছি, কিন্তু সেটা কি আমরা আগামী 1 মাস বা 1 বছর ধরে রাখতে পারব? উত্তর হল না, যদি না আপনি 4র্থ সূত্রটি প্রয়োগ করেন। 4র্থ সূত্রটি হল মেক ইট স্যাটিসফাইং, বা কাজটিকে আনন্দদায়ক বা সন্তোষজনক করুন। এখানে আমাদের মস্তিষ্কের একটি বড় সীমাবদ্ধতা বা বাগ আছে। আমাদের মস্তিষ্ক বিবর্তিতা হয়েছে ইমিডিয়েট রিটার্ন এনভায়রনমেন্টে। আদিম যুগে মানুষ যখন শিকার করত, সাথে সাথে খাবার পেত, যখন বিপদ থেকে পালাত, সাথে সাথে জীবন বাঁচত, অর্থাৎ কাজের ফলাফল ছিল তাৎক্ষণিক। কিন্তু আধুনিক যুগে আমরা বাস করি ডিলেইড রিটার্ন এনভায়রনমেন্টে। আপনি আজ জিমে গেলে কাল 6 প্যাক পাবেন না। আজ বেতন থেকে টাকা জমালে কালই ধনী হবেন না। এর ফলাফল পেতে 10 বছরও লাগতে পারে। সমস্যা হলো, আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের এই দীর্ঘমেয়াদী পুরস্কারের চেয়ে বর্তমানের তাৎক্ষণিক আনন্দকে বেশি গুরুত্ব দেয়। এ কারণেই আমরা জানি ধূমপান ক্ষতিকর, ডিলেইড পানিশমেন্ট, তবুও আমরা করি, কারণ নিকোটিন তাৎক্ষণিক আরাম দেয়, ইমিডিয়েট রিওয়ার্ড। তাই ভালো অভ্যাস ধরে রাখার গোপন সূত্র হল, হোয়াট ইজ ইমিডিয়েটলি রিওয়ার্ডেড ইজ রিপিটেড, হোয়াট ইজ ইমিডিয়েটলি পানিশড ইজ অ্যাভয়েডেড।
এই কনসেপ্টটি বোঝাতে জনস্বাস্থ্য গবেষক স্টিফেন লুবির একটি দারুণ গল্প আছে। 1990-এর দশকে তিনি পাকিস্তানের করাচিতে কাজ করতেন। সেখানকার বস্তিতে শিশুরা ডায়রিয়া এবং নিউমোনিয়ায় প্রচুর মারা যাচ্ছিল। এর সমাধান খুব সহজ ছিল, হাত ধোয়া। কিন্তু মানুষ জানত হাত ধোয়া ভালো, তবুও তারা ধুত না, কারণ হাত ধোয়ার মধ্যে তাৎক্ষণিক কোনো আনন্দ ছিল না, আর রোগমুক্ত থাকাটা অনেক দূরের বিষয়। স্টিফেন লুবি তখন একটি বুদ্ধি করলেন। তিনি প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের সাথে পার্টনারশিপ করে ওই এলাকায় খুব প্রিমিয়াম মানের সাবান বিতরণ করলেন। সাবানগুলোর সুগন্ধ ছিল চমৎকার এবং ফেনা হতো খুব দ্রুত। হঠাৎ করেই হাত ধোয়াটা আর কোর বা বিরক্তিকর কাজ রইল না, এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে উঠল। বাচ্চারা হাত ধুতে চাইত কারণ সাবানের সুগন্ধ এবং ফেনা তাদের ভালো লাগত, ইমিডিয়েট স্যাটিসফ্যাকশন। ফলাফল, ডায়রিয়া 52% এবং নিউমোনিয়া 48% কমে গেল। শুধু জ্ঞান দিয়ে যা হয়নি, তা সামান্য স্যাটিসফ্যাকশন যোগ করে তা সম্ভব হলো। আপনার জীবনেও তাই করতে হবে। আপনি যদি টাকা জমানোর অভ্যাস করতে চান, তবে শুধু ব্যাংক ব্যালেন্সের দিকে তাকিয়ে থাকবেন না। প্রতিবার কফি বা অপ্রয়োজনীয় খরচ না করে সেই টাকাটা সাথে সাথে আপনার ইউরোপ ট্যুর ফান্ডে ট্রান্সফার করুন। ট্রান্সফার করার সাথে সাথে ওই ফান্ডের গ্রাফ উপরে উঠতে দেখাটা আপনাকে তাৎক্ষণিক আনন্দ দেবে। অভ্যাসকে সন্তোষজনক করার সবচেয়ে ভিজুয়াল এবং শক্তিশালী উপায় হল হ্যাবিট ট্র্যাকিং। 1993 সালে ক্যানাডার এক সেলসম্যান ট্রেন্ট ডারস্মিথ 0 থেকে শুরু করে প্রচুর উন্নতি করেছিলেন। তার সিক্রেট ছিল 2টি জার বা বয়াম। প্রতিদিন সকালে তার ডেস্কে একটি বয়ামে 120টি পেপার ক্লিপ থাকত, আর অন্যটি খালি থাকত। যতক্ষণ না 120টি ক্লিপ শেষ হতো, তিনি থামতেন না। একে বলা হয় পেপার ক্লিপ স্ট্র্যাটেজি। চোখের সামনে নিজের অগ্রগতি দেখাটা মস্তিষ্কের জন্য অনেক বড় পুরস্কার। আপনি ক্যালেন্ডারে ক্রস চিহ্ন দিতে পারেন, যাকে সাইনফেল্ড মেথড বলা হয়। আজকের দিন ব্যায়াম করেছেন, ক্যালেন্ডারে লাল কালিতে বড় করে একটা এক্স দিন। কয়েকদিন পর ওই চেইনটি দেখলেই আপনার মনে হবে, আমি চেইনটি ভাঙতে চাই না, ডোন্ট ব্রেক দ্য চেইন। তবে সাবধান, ট্র্যাকিং করতে গিয়ে আমরা প্রায়শই পারফেকশনিস্ট হয়ে যাই। একদিন বাদ পড়লেই আমরা সব ছেড়ে দিই। জেমস ক্লিয়ার এখানে একটি গোল্ডেন রুল দিয়েছেন, নেভার মিস টুয়াইস। একদিন জিমে যাওয়া মিস হতেই পারে, আপনি মানুষ, রোবট নন, কিন্তু পরপর 2 দিন মিস করবেন না। প্রথম ভুলটি আপনাকে ধ্বংস করে না, ধ্বংস করে ভুলের পুনরাবৃত্তি। 1% খারাপ হওয়া মানে শূন্যে নেমে যাওয়া নয়, কিন্তু পরপর হলে সেটা কম্পাউন্ড হতে থাকে। তাই একদিন ডায়েট ভাঙলে পরের মিল থেকেই আবার স্বাস্থ্যকর খাবার শুরু করুন। সবশেষে খারাপ অভ্যাস ভাঙানোর জন্য চতুর্থ সূত্রের উল্টোটা করুন, মেক ইট আনস্যাটিসফাইং। এমন ব্যবস্থা করুন যাতে খারাপ কাজ করার সাথে সাথে শাস্তি পেতে হয়। একে বলা হয় হ্যাবিট কন্ট্রাক্ট। আপনি আপনার বন্ধু বা স্ত্রীর সাথে চুক্তিবদ্ধ হতে পারেন, আমি যদি কাল সকালে না দৌড়াই তবে আমি তোমাকে 1000 টাকা জরিমানা দেব। টাকা হারানোর ভয়ে আপনাকে দৌড়াতে বাধ্য করবে। এটি হলো অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের শক্তি। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি। মনে আছে শুরুতে আমরা রাফির কথা বলেছিলাম, যে তার গোল সেট করে ব্যর্থ হচ্ছিল? রাফি অ্যাটমিক হ্যাবিটস পড়ার পর আর গোল নিয়ে ভাবে না, সে এখন সিস্টেম নিয়ে ভাবে। 1, সে জিমের কাপড় বিছানার পাশে রাখে, মেক ইট অবভিয়াস। 2, সে জিমে গেলেই তার প্রিয় অডিও বুক শোনে, মেক ইট অ্যাট্রাকটিভ। 3, সে নিজেকে কথা দিয়েছে মাত্র 2 মিনিট ব্যায়াম করব, কিন্তু প্রতিদিন করব, মেক ইট ইজি। 4, ব্যায়াম শেষে ক্যালেন্ডারে একটা ক্রস দেয় যা তাকে তৃপ্তি দেয়, মেক ইট স্যাটিসফাইং। সবচেয়ে বড় কথা, রাফি এখন আর বলছে না আমি ওজন কমানোর চেষ্টা করছি, সে বিশ্বাস করে আমি একজন অ্যাথলিট। এই নতুন পরিচয়ই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি প্রক্রিয়া। আপনি চাইলেই কাল থেকে সম্পূর্ণ বদলে যাবেন না, কিন্তু আপনি যদি আজ থেকে মাত্র 1% পরিবর্তন শুরু করেন, তবে কথা দিচ্ছি 1 বছর পর আপনি নিজেকে আয়নায় দেখে চিনতে পারবেন না। এই দীর্ঘ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এর মানে আপনি সত্যিই নিজেকে বদলাতে চান। আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, কমেন্ট সেকশনে লিখুন এই 4টি সূত্রের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গেম চেঞ্জিং মনে হয়েছে, এবং আজকেই আপনি কোন 2 মিনিট হ্যাবিট শুরু করতে যাচ্ছেন। আমি বুলবুল বুক এক্সপ্লোরার থেকে বিদায় নিচ্ছি। জ্ঞান অনুসন্ধান করুন, জীবন উপভোগ করুন। দেখা হবে পরের কোনো অসাধারণ বইয়ের সাথে। ভালো থাকবেন।